সুপ্রভাত, তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষা, যে আমাদের নতুন সাবজেক্ট, যে নতুন বিষয়, সেই নতুন বিষয়ের উপরে আমরা থিওরি পরীক্ষা ফেস করেছি। এই থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার স্বাস্থ্য শারীরশিক্ষার দ্বিতীয় নম্বর চ্যাপ্টার, যেটা শারীরশিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি। আমরা যদি দেখা যায় একটা শারীরশিক্ষা কার উপরে তৈরি হয়, শারীরশিক্ষা তৈরি হয় শুধুমাত্র কার উপরে বেশ করে, না হিউম্যান, মানুষের উপরে শারীরশিক্ষা। অন্য কোনো জায়গাতে নেই, অন্য কোনো প্রাণীর উপরে শারীরশিক্ষা হয় না। শারীরশিক্ষা তৈরি হয় শুধুমাত্র মানুষের উপরে। এই মানুষ, তার মানুষের যে বডি, তার মন, তার বিহেভিয়ার, সমস্ত কিছু নির্ভর করে বৈজ্ঞানিক আলোচনার উপরে, বৈজ্ঞানিক ভিত্তির উপরে। আমাদের যে ক্লাস 12-এর যে সিলেবাস, সেই সিলেবাসেতে দ্বিতীয় নম্বর চ্যাপ্টারেতে এই শারীরশিক্ষার বৈজ্ঞানিক ভিত্তিটা আমাদের আছে। আমাদেরকে এটা পড়তে হবে এবং আমরা এই স্বাস্থ্য শারীরশিক্ষার যে সিলেবাস, তাতে শারীরশিক্ষার বৈজ্ঞানিক ভিত্তিতে বেশ কতকগুলো জায়গা আমরা কভার করব। আজকে আমার ক্লাসেতে আমি যে জায়গাটা কভার করব, এতে 4টে জিনিস মেনলি আছে। এক হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে ফিজিক্সের অ্যাসপেক্ট, মিনস কাইন্সোলজি, বায়োমেকানিক্স এর অ্যাসপেক্ট, 3 নম্বর হচ্ছে ডিজিজ এবং হাইপারকাইনেটিক, অর্থাৎ গতিহীনতার যে আমাদের যে প্রবলেম, আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত মোবাইল নিয়ে বসে থাকি, বইপত্র নিয়ে বসে থাকি, শারীরিক যে আদান প্রদান, শারীরিক যে সক্ষমতা, শরীর যে আগে পিছে করা মুভমেন্ট, এটার জন্য আমরা করি না। এইটা একটা আমাদের আলোচনার বিষয়। আর আছে আমাদের বর্তমান ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স যাদের হয়ে গেছে, যারা অনেক এসে গেছেন, এজেড লোক, তাদের বিভিন্ন রকমের হাইপোকাইনেটিক ডিজিজ বা রোগ দেখা যায়, যেমন উচ্চ রক্তচাপ, মেধাধিক্য, এইসবগুলো এই চ্যাপ্টারের মেইনলি এই 4টে জিনিস আমাদেরকে পড়াতে হবে। আমি আজকে এই চ্যাপ্টারের প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে শ্বসনতন্ত্র বা আমাদের যে শ্বাসতন্ত্র আছে, তার উপরে শারীরশিক্ষা কি কাজ করে, কেন শ্বসনতন্ত্র। আমরা সবাই শ্বাস নিই, প্রত্যেকে, যেদিন থেকে আমরা শুরু হয়েছে আমাদের জীবন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদেরকে শ্বাস নিতে হবে, না নিলে আমরা বেঁচে থাকবো না। এই শ্বাস নেওয়ার যে কাজ প্রত্যেকে নেয়, ছোট বড় সবাই, কিন্তু এই শারীরশিক্ষা শ্বসনতন্ত্রের উপরে কীরকমভাবে এফেক্ট করে এবং শ্বসনতন্ত্র আমরা আজকে দেখতে পাচ্ছি অনেকে শ্বসনতন্ত্রতে এফেক্ট হচ্ছে। একটা কোভিড-19 যে ডিজিজ আমাদের সামনে চলে এসছে, এটা কিন্তু মেনলি শ্বসনতন্ত্রের উপরে এফেক্টেড হয়। এই শ্বসনতন্ত্রের উপরে এফেক্টেড যে ডিজিজ, আমাদের এই স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বা স্পেশালি শারীরশিক্ষা বা ট্রেনিং বা খেলাধুলা এই শ্বসনতন্ত্রকে কিছু হেল্প করে কিনা, কিছু ডেভেলপ করে কিনা। এই খতরনাক যে সমস্ত ডিজিজগুলো আছে, শুধুমাত্র কোভিড-19 তো জাস্ট এসছে, আর অনেক ডিজিজ আছে আমাদের শ্বসনতন্ত্রের উপরে যেগুলো এফেক্ট করে, সেগুলোতে রিভাইভ করতে সাহায্য করে কিনা। রেগুলার সায়েন্টিফিক সিস্টেমেটিক প্রলং এবং রেগুলার এক্সারসাইজ, আমি 4টে জিনিস বলি। এক হচ্ছে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মতভাবে রেগুলার, প্রতিদিন করতে হবে। সায়েন্টিফিক, রেগুলার, সিস্টেমেটিক, ছোটোর থেকে কম থেকে বেশি, আস্তের থেকে জোরে, এটা হচ্ছে সিস্টেমেটিক। এবং প্রলং, অনেকটা সময় ধরে। আমি 2 মিনিট করলাম, সব কিছু স্যার বললেন 2 মিনিট করলাম, করার পর ছেড়ে দিলাম না। এই টোটাল এই 4টে জিনিস নির্ভর করে আমরা যদি কাজ করি, তাহলে এই শারীরশিক্ষা বা যে জায়গাটা, সেটা শ্বসনতন্ত্রকে বিশালভাবে এফেক্ট করবে। আমাদের যে সিলেবাসে আছে, সিলেবাসেতে শুধুমাত্র বলা আছে দীর্ঘকালীন যে ব্যায়াম, দীর্ঘকালীন যে অনুশীলন, ব্যায়ামের অনুশীলন, তার ফলে আমাদের শ্বসনতন্ত্রের কি প্রভাব পড়ে। তার জন্য প্রথম যে জায়গাটা, সেটা আমি বলবো 1 নম্বর পয়েন্টে যদি আমি লিখি, সেটা হচ্ছে ফুসফুস।
তোমরা প্রত্যেকে ভালোভাবে জানো শ্বসনতন্ত্রের প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে ফুসফুস, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ফুসফুসের মধ্যে ছোট 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 বায়ুথলি আছে, আমরা একে বলি অ্যালভিউলাস, অনেকগুলোকে মিলে বলা হয় অ্যালভিউলাই। এই অ্যালভিউলাস প্রত্যেকের ফুসফুস কিন্তু সমান নয়, বা তার এই যে খাঁচাটা, বুকের মধ্যে যে রিবস দিয়ে যে খাঁচাটা আছে, এই খাঁচার গহরটা সবাইকার সমান নয়। ছোটর একরকম, বড়র একরকম, বয়সকালে একরকম হয়। এবং এটা নির্ভর করে যে আমাদের যে বারবার বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা, বিভিন্ন অঞ্চলের ছেলেমেয়েরা, পাঞ্জাবের একটা ছেলে তার যেরকম শরীর হবে, একটা মিজোরামের ছেলে সেরকমভাবে হবে না, আমাদের ভারতবর্ষের মধ্যেই দেখা যায়। তো তাদের এটা হেরিডিটিক্যাল কিছু জিনিসপত্র থাকে, কিছু যে জায়গা থাকে হেরিডিটিক্যালি তাদেরকে কম বেশি হয়। এই ফুসফুসের আয়তন, বা আমি আরো স্পেসিফিক বললে নাম্বার অফ অ্যালভিউলাস বেড়ে যায়। আমাদের যদি ট্রেনিং এই 4টে ফেজেতে করানো যায়, 4টে সিস্টেমেতে আমরা যদি ট্রেনিং করি, তাহলে কিন্তু তার ফুসফুসের আয়তন বেড়ে যায়। এবং এই বেড়ে যাওয়ার ফলে আমরা খুব ভালোভাবে জানি এই ফুসফুসই হচ্ছে আমাদের একমাত্র জায়গা যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জ হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়ে যায়। আমরা যে নিচ্ছি এবং ভেতরেতে আমার দেহের থেকে যে কার্বন ডাইঅক্সাইড বা দূষিত আরও যে সমস্ত গ্যাস আসছে, সেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিন্তু ওই ফুসফুসের মধ্যেই হয়। তাহলে নাম্বার অফ অ্যালভিউলাস যদি আমার বেশি হয় ট্রেনিংয়ের ফলে, তাহলে কিন্তু আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা আদান প্রদান গ্যাসেরটা কিন্তু বেশি পরিমাণ হবে। 2 নম্বর হচ্ছে শ্বাসহার। মানে রেট, আমি পার মিনিটে নিঃশ্বাস এবং প্রশ্বাস আমি কতগুলো নিচ্ছি, এটাকে বলা হচ্ছে শ্বাসহার। কতটা করে আমি বায়ু ইনটেক করছি আর কতটা বায়ু ছাড়ছি, শ্বাসহার পার মিনিট। এটা কিন্তু ট্রেনিংয়ের ফলে প্রশিক্ষণপ্রাপ্তদের যেটা হচ্ছে, যারা নর্মাল তাদের হচ্ছে 12 থেকে 16, এটাতে দেখা যায় নর্মাল যারা তাদের 12 থেকে 16 পার মিনিট। আর যারা ট্রেন্ড তাদের ক্ষেত্রে দেখা যায় ট্রেন্ডদের হয় 35 থেকে 40। তোমরা বুঝতে পারছো? দেখো, একটা ছেলে সে যদি ট্রেনিং না করে, নর্মাল যে একটা সেডেন্টারি লাইফ যে লিড করে, সে 12 থেকে 16 মিনিট পার মিনিটেতে সে 12 থেকে 16 বার শ্বাস নেয়। আমি কেন 12 থেকে 16 বললাম, কেন একটা ফিক্সড বলা হলো না? কারণ এটা একই কমিউনিটি, একই রিলিজিয়নের ছেলে মেয়েদের হাইট বা তাদের ওই যে চেস্ট ডায়াফ্রাম এবং তার চেস্টের যে খাঁচা, সেটা কম বেশি হয়। কেউ বেটে, কেউ লম্বা হয়, কারো হেলদি চেহারা হয়, সেই জন্য কারো 12 থেকে 16 আসে। আর ট্রেনিং করলে সেই জায়গাটা এসে যায় 35 থেকে 40 পার মিনিট। এটা চিন্তা করা যায় না যে সে প্রতি মুহূর্তে কত রকম ভাবে কতটা সে ডেভেলপ, মানে অ্যাডভান্টেজ এই ট্রেনিংয়ের ফলে। কি ধরনের অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজটা হচ্ছে এইখানে, একটা ছেলে যদি পার মিনিটেতে আমি এই পরিমাণ অক্সিজেন এতবার করে যদি আমি শ্বাস নিই, আর একটা ট্রেন ছেলে যদি পার মিনিটেতে 35 থেকে 40 বার শ্বাস নেয়, তাহলে তার নাম্বার অফ অক্সিজেন অনেক বেশি ইনটেক করতে পারছে দেন একটা সেডেন্টারি বা আনট্রেন্ড ছেলে বা মেয়ের থেকে। তারপরে হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম সঞ্চালন। আমরা প্রত্যেকে জানি আমাদের বুকের এবং পেটের মধ্যখানে একটা ডায়াফ্রাম আছে বা মধ্যচ্ছদা, এটা সঞ্চালিত হয়। আমি যখনই আবার শ্বাস নিই, আমার ডায়াফ্রামটা আপ ডাউন করে। এই যে মধ্যচ্ছদা সঞ্চালন বা ডায়াফ্রাম, আমি ইংরেজিতে না বাংলাতেই লিখছি। এই মধ্যচ্ছদা সঞ্চালনটা এখানেতে যারা আনট্রেন্ড
তাদের 12 থেকে 20 পার মিনিট। আর যারা ট্রেন তাদের আছে 7 থেকে 8, এটা আমি বলছি তাদেরকে নর্মাল ছেলে, আর 7 থেকে 8 পার মিনিট। এটা হচ্ছে ট্রেন। একটা খুব মজার জিনিস, কেন তাদের কম? কেন একটা নর্মাল ছেলের ক্ষেত্রে 12 থেকে 20 বার সঞ্চালিত হচ্ছে, আর একটা ট্রেন ছেলের ক্ষেত্রে কেন 7 থেকে 8 বার হচ্ছে? এটা একটা তখনকার দিনে, এখন এটার উত্তর আমরা পেয়ে গেছি। এক সময়তে এটা যারা বৈজ্ঞানিক তাদের মধ্যে একটা আস্কিং কোশ্চেন দিয়েছিল যে এটা কেন। হার্নিক বলে এক বৈজ্ঞানিক এটা সম্বন্ধে আবিষ্কার করেছেন, এবং তিনি একজন আমাদের প্রথিতযশা এই স্পোর্টস সায়েন্টিস্ট। তিনি দেখালেন মধ্যচ্ছদা সঞ্চালনটা কম হবে ট্রেন অ্যাথলেটদের, তার কারণ সে যখন শ্বাসটা নিচ্ছে গভীর শ্বাস নিচ্ছে, এবং এই শ্বাস নেওয়ার ফলে তার যে সঞ্চালিত যে মধ্যস্থতা, তার যে টোটাল দরকার হচ্ছে না, তার শরীরে যখন সে বিশ্রামরত অবস্থায় আছে দরকার হচ্ছে না, সে যখন ট্রেনিং করছে তখনও তার প্রয়োজন হচ্ছে না, কারণ সে একবারেতে এতটা নিয়ে নিয়েছে অক্সিজেনটা, বায়ুটা, টোটাল অক্সিজেন তো যায় না, সমস্ত বায়ু যায়, সে টোটাল 35 থেকে 40টা নিয়ে নিয়েছে। এখন এইখানেতে 35 থেকে 40 বারে 1 মিনিটে সে নিয়ে নিয়েছে, ফলে তার ওইখানেতে বায়ু যে ভেতরেতে আছে তার ফলে তার সঞ্চালনটা কম হচ্ছে। এইটা একটা মানে ইউনিক ফিচার। এরপর হচ্ছে বক্ষ প্রসারণ। এই যে জায়গাটা, এটা আমি লিখছি না, বলে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। আমাদের যে বুকের মধ্যে যে সমস্ত এক্সটার্নাল এবং স্কেলিস পেশি আছে, বুকের মধ্যে যে ইন্টারকস্টাল মাসেলগুলো আছে, সেই মাসেলটা কিন্তু প্রসারিত হচ্ছে। সেই জন্য যারা ওই ট্রেনিং করে না, পুলিশ টুলিশেতে বুকটাকে ফোলাতে পারে বেশি, বা তার চেস্ট এক্সপানশন বেশি হয় এই ট্রেনিংয়ের জন্য। এরপরে 5 নম্বর পয়েন্ট একটা অত্যন্ত, আমি এগুলো মুছে দিই তোমাদের সুবিধার জন্য। 5 নম্বর পয়েন্টেতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে প্রবাহী বায়ুর পরিমাণ। মানে আমার যে বায়ু যাচ্ছে, আমি যে বায়ুটা নিচ্ছি তার পরিমাণটা কীরকম, কতটা পরিমাণ আমি বায়ু নেব, প্রবাহী বায়ুর পরিমাণ। এই প্রবাহী বায়ুর পরিমাণটা আমাদের আছে আনট্রেনদের, যেটা যারা কোনো রকম এক্সারসাইজ করে না, তাদের পরিমাণটা হয় 500 মিলিলিটার। এইটা যখন সেই আনট্রেন কোনো কাজ করতে হয়, সবাই তো আর ট্রেনে, আমাদের নর্মাল কাজ আমরা সবার সময়তেই করি। আমাকে কোনোদিন কিছু কাজ করিনি, কোনোদিন কোনো খেলাধুলো করিনি, কোনোদিন কোনো সায়েন্টিফিক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাইনি, তবু আমাকে সাইক্লিং করতে হচ্ছে, তবুও আমাকে ঘরের কাজ করতে হচ্ছে, তখন আমার শ্বাস প্রশ্বাসের বাড়ছে। এইটা 500টা বেড়ে পর হতে পারে তোমাদের এইখানের থেকে, সেটা আসছে কত না, 500টা বেড়ে আসছে 2000 মিলিলিটার পর্যন্ত। 500 মিলিলিটারটা বেড়ে আসবে 2000 মিলিলিটার। আর ট্রেনদের ক্ষেত্রে এটা আসে 700 মিলিলিটার নর্মাল, এটা বেড়ে আসে 2500 পর্যন্ত। এই যে জায়গাটা, মানে একটা ট্রেন্ড এবং একটা আনট্রেন্ডের, এটা হচ্ছে আনট্রেন্ড, এটা হচ্ছে ট্রেন্ড। এই যে জায়গাটা, এইটা দিয়ে আমরা বোঝাতে পারবো যে একটা খেলাধুলা বা রেগুলার সায়েন্টিফিক এক্সারসাইজ কত বেশি পরিমাণ দরকার আমাদের জীবনেতে। আমার পার মিনিটে 2500 মিলিলিটার বায়ু পর্যন্ত আমি ইনটেক করতে পারবো, যেখানেতে 500 মিলিলিটার বায়ু আমার টোটাল পার মিনিটে আমি বেশি পাবো, নিতে পারবো, আমার ক্যাপাসিটি আছে। কারণ আমি চাইলেই নিতে পারবো না, আমার তখন যদি অ্যালভিউলাসগুলো বেশি না থাকে আমি পারবো না নিতে। আমি যদি নিতে না পারি তাহলে আমার নিলাম, আমি বায়ুটা আমার ভেতরেতে যাবে না।
এই জন্য ট্রেন্ড এবং আনট্রেন্ডের এই তফাৎটা আছে। এরপরে আছে মিনিট বায়ু চলন। এটা কি? এই মিনিট বায়ু চলনটা হচ্ছে কি, 1 মিনিটে যে বায়ু, সাপোজ ধরো তোমাদেরকে বলছি, আমরা খুব ভালোভাবে জানি, আমরা একটা প্রশ্বাস নিলাম, নিঃশ্বাস, তাহলে আমি টোটাল 1 মিনিটে আমি কতটা পরিমাণ বায়ু নিলাম এবং কতটা পরিমাণ বায়ু ছাড়লাম, এই যে গ্রহণ এবং বর্জন, এটা কতটা পরিমাণ করতে পারি, সেটার উপরে বলা হয় মিনিট বায়ু চলন। এটা অত্যন্ত একটা ইন্টারেস্টিং জায়গা। এই ইন্টারেস্টিং জায়গাটা এখানেতে আমি বোঝাতে চাইছি, সেটা হচ্ছে আনট্রেন্ড যারা, তারা নেয় 100 মিলিলিটার, এই 100 লিটার পার মিনিট। সেখানেতে একজন ট্রেন্ড নেবে 150 থেকে 160। আবার বলছি, ট্রেন্ড এরপরেতে একটা জায়গাতে আমাদেরকে এখানে একটা ডিফারেন্স করতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ড আমি বলে যাচ্ছি, ট্রেন্ড মানে সবাই কিন্তু রেসপিরেটরি যে আমাদের প্যারামিটারসগুলো আছে সেটার মধ্যে ট্রেন্ড নয়। এমন অনেকে আছে যারা শুধুমাত্র রেসপিরেটরির উপরই ট্রেন্ড নয়, তাদের অন্য কাজেতে তাদের ট্রেন্ডটা বেশি, অন্য ইভেন্ট তারা বেশি করে। সাপোজ এই ট্রেন্ডের ক্ষেত্রে আমি যদি দেখা যায় যে একটা স্প্রিন্টার কি একটা ভলিবলার, তার যা ট্রেনিং, তার যে ধরনের ট্রেনিং মেথড, একটা রোয়ার বা একটা নৌ চালাচ্ছে যে, বা একটা লং ডিস্টেন্স রানার, তাদের ট্রেনিংটা কিন্তু আলাদা। একজন ফুটবলারের যে ধরনের ট্রেনিং হবে, একজন বাস্কেটবলারের সে ধরনের ট্রেনিং হয় না। একজন লং ডিস্টেন্স রানারের যা ট্রেনিং হয়, একজন স্প্রিন্টারের সে ধরনের ট্রেনিং হয় না। তাহলে এই যে রোয়ার বা যারা নৌ চালানো করে, তাদের ক্ষেত্রে কত হয়, রোয়ার বা নৌ চালক যারা, ইন্টারেস্টিং, ডবলের থেকে বেশি 240 লিটার পার মিনিট কি করছে সে, পার মিনিটে সে বায়ু নিচ্ছে। কান্ট ইমাজিন, একজন নিচ্ছে যে ট্রেন নয় 100, সেখানে সে নিচ্ছে 240। তার মানে অটোমেটিক্যালি সে অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে এসে যাচ্ছে। আবার বলছি, এই জায়গাটা করতে গেলে কিন্তু ওই 4টে জিনিস ট্রেনিং করার সময়, সিস্টেমেটিক, সায়েন্টিফিক, রেগুলার অ্যান্ড প্রলং, এই 4টে জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমি 2 দিন গেলাম, মাঠেতে যাব, 2 পাক ছুটে দিয়ে চলে এলাম, তারপরে তার নেই, হয় না, এগুলো আসবে না। করতে গেলে এই 4টে জিনিসকে রেগুলার মেনটেন করতে হবে, তবেই আমি একজন ট্রেন্ড অ্যাথলেট বলে নিজেকে তৈরি করতে পারবো বা বলতে পারবো। এরপরে আছে মিনিট বায়ু চলনের পর আসছে, আর এইখানেতে একটা জায়গা আছে অত্যন্ত তোমাদের সিলেবাসের একটুকু বাইরে বলতে তোমাদের জেনে রাখা দরকার, কিন্তু আমি হয়তো এটা তোমাদের পরীক্ষাতে না আসতেও পারে, তবুও আমি এটা একটু বলে রাখি। সেটা হচ্ছে VO2 ম্যাক্স, বা কতটা পরিমাণ আমি অক্সিজেন ইউজ করতে পারবো। এই যে মিনিট বায়ু চলন আমি নিয়ে নিলাম, কিন্তু আমি ইউজ করতে হবে তোমাকে, আমি জিনিসটাকে করে নিলাম, আমি খাবারটা আমি খেয়ে নিলাম, আমি খুব লোভে পড়ে গেছি, আমাকে 1 কেজি মাংস দিয়েছি, আমি 1 কেজির মধ্যে
500-700 মাংস খেয়ে নিলাম, তো তারপরে তো আমাকে হজম করতে হবে। যদি হজম করতে না হয় আমাকে হসপিটাল যেতে হবে, আমার শরীর খারাপ হবে। তো সেরকম VO2 max হচ্ছে জায়গাটা, এটা অত্যন্ত VO2 max আমি কতটা পরিমাণ ইউজ করব। এই যে দেখা গেছে 4 থেকে 20 সপ্তাহের ট্রেনিং দেওয়ার পর একটা লোক বা একটা ট্রেন্ড অ্যাথলেট দেখা যাচ্ছে যে সে নর্মালি যে ইউজ করা যায় সেটা হচ্ছে 12 লিটার বায়ু, 1 লিটার অক্সিজেন তৈরি পেতে গেলে একটা লোককে বা একটা মানুষকে 12 লিটার বায়ু ইনটেক করতে হয়। এই 12 লিটার বায়ু থেকে সে 1 লিটার অক্সিজেন পায়। আর যারা 4 থেকে 20 সপ্তাহ ট্রেনিং নেয়, আর যারা ট্রেনিং নেয় না তাদের বায়ুর পরিমাণটা লাগে 15 লিটার। তাহলে 4 থেকে 20 সপ্তাহ ট্রেনিং নেওয়ার পর 12 লিটার বায়ু থেকে সে 1 লিটার অক্সিজেন পাচ্ছে। এই 12 লিটার বায়ু থেকে এই 20 যারা ট্রেন তারা 12 লিটার বায়ু থেকে 1 লিটার অক্সিজেন পাচ্ছে। আর যারা আনট্রেন্ড তারা 15 লিটার বায়ু থেকে পাচ্ছে 1 লিটার অক্সিজেন। তার মানে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, নর্মালি আমাকে পার মিনিটে 3 লিটার করে বায়ু এক্সট্রা নিতে হচ্ছে। 1 লিটার অক্সিজেন পেতে গেলে আমাকে কিন্তু এই ডিফারেন্সটা নিতে হচ্ছে, আমাকে বাধ্য আমি করতে। এখন দেখা গেছে যে একটা জায়গা যে গবেষণার লেটেস্ট যে একটা আমাদের সায়েন্টিফিক রিসার্চ, সেই সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে আমরা যারা ফুসফুসীয় বায়ুচলন বা আমাদের যে ফুসফুসের মধ্যে যে বায়ুটা এক্সচেঞ্জ হয় সেখান থেকে 15 থেকে 23.5% হচ্ছে অক্সিজেন ক্ষমতা কমে যায়, 12 লিটার থেকে 18.5% বৃদ্ধি পায়। মানে কোনো একটা জায়গাতে যদি 15 থেকে 23% কমে গেলে অক্সিজেন গ্রহণ ক্ষমতা 12 থেকে 18.5% পর্যন্ত মানে কমে যায় আর কি, তাদের অক্সিজেন গ্রহণ ক্ষমতাটা হ্রাস পায়। একটা জায়গায় দেখে যায় সর্বোচ্চ যে অক্সিজেন ব্যবহার, এই যে জায়গাটা কম 1 লিটার অক্সিজেন আমি কম পরিমাণ বায়ু থেকে নিয়ে আমি কিন্তু ইউজ করতে পারি, তাকে বলা হচ্ছে VO2 max। জায়গাটা এটাই, আমরা যখন বায়ু নিচ্ছি ইনটেক করছি আমরা, আমাদের মধ্যে যাচ্ছে কি শুধুমাত্র অক্সিজেনটাই যাচ্ছে তা নয়, আমাদের মধ্যে যাচ্ছে আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে গ্যাসটা কি, সেটা হচ্ছে নাইট্রোজেন। আমরা নাইট্রোজেন নিচ্ছি, আমরা অক্সিজেনের সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডও নিচ্ছি। আমরা কার্বন ডাইঅক্সাইডটা বাদ দিয়ে যে নিচ্ছি তা নয়, আমরা নিচ্ছি সবটাই, সমস্ত, এমনকি ধূলিকণা, আমাদের যে সমস্ত আমার যে গ্যাসগুলো আছে, আরও যে গ্যাসগুলো ক্রিপ্টন, নিয়ন, আর্গন, এই ধরনের গ্যাস থেকে আরম্ভ করে এবং সবচেয়ে বেশি পরিমাণ আমরা নিচ্ছি নাইট্রোজেন। ফুসফুসে এমনই একটা জায়গা আছে অ্যালভিউলাসেতে, যে পর সেই বায়ুটা আমাদের রক্তের সাথে মিশছে। কিভাবে মিশছে তোমরা হয়তো জানো, যদিও এটা এইখানেতে এই আমাদের যে শারীরিক শিক্ষা যে আছে বৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের যে রেসপিরেটরি যে সিস্টেম সেটার থেকে একটু সাইডে সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বা সম্বলতন্ত্রে। আমাদের দেহের মধ্যে আছে কি হিমোগ্লোবিন, সেই জন্য আমাদের রক্তের রঙটা লাল। এই হিমোগ্লোবিনের সাথে এই যে আমার যে বায়ুটা আমি ইনটেক করেছি, আমার ফুসফুসের মধ্যে যে বায়ুথলিতে যে বায়ুটা চলে গেছে, তার মধ্যে যে অক্সিজেনটা আছে সেটা অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে মিশে যে তৈরি করছে অক্সিহিমোগ্লোবিন। আর বাদবাকি যে বায়ুটা রয়ে গেল নাইট্রোজেন, এবং আমার দেহের থেকে যে বায়ুগুলো সমস্ত দেহের থেকে তুলে এসে চলে এলো আমার ফুসফুসের মধ্যে থেকে, সেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বার করে দিচ্ছি। তাহলে আমার VO2 max টোটাল আমি বায়ুটাকে কতটা পর্যন্ত ইউজ করতে পারছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে 12 লিটারেতে পাচ্ছি। রাদার দেন যারা আনট্রেন তারা 15 লিটারেতে পাচ্ছে, একই পরিমাণ অক্সিজেন আমরা পাচ্ছি। এরপরেতে আমি আর একটা পয়েন্টে যাব, সেটা হচ্ছে ফুসফুসীয় ব্যাপন। ফুসফুসীয় ব্যাপন
এই যে অ্যালভিউলাই, অ্যালভিউলাস, রক্তজালক, এগুলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু গ্যাসের আদান প্রদানটা, এই যারা মানে আমাদের এইটা পড়াবার যে প্রথম জিনিসটা জায়গাটা, সেটা হচ্ছে শারীরিক শিক্ষার যে দীর্ঘকালীন ব্যায়াম বা দীর্ঘকালীন প্রশিক্ষণের ফলে আমাদের শ্বসনতন্ত্রের কি পরিবর্তন হয়। তোমরা অত্যন্ত জেনে খুশি হবে, এই প্রশ্নটা কিন্তু 2019 সালে এসেছিল। আমরা দেখেছি অনেক ছেলে মেয়ে খুব সুন্দর করে পয়েন্ট করে করে লিখেছে, এবং এই তোমাদের যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে 7 নম্বর, এই প্রশ্নটার মধ্যে থাকে 7 নম্বর। তাতে তোমরা যত বেশি পয়েন্ট করে লিখতে পারবে তোমাদের নাম্বারটা ক্যারিটা অত্যন্ত বেশি হবে, এবং খুব ভালোভাবে পয়েন্ট করে 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 যদি লেখো তাহলে তোমরা কিন্তু বেনিফিটেড হবে, তোমরা ভালো পাবে। এই যে ফুসফুসীয় ব্যাপন বা বায়োথলি বা অ্যালভিউলাস, এগুলোর মধ্যে রক্তজালক এবং যে জায়গাগুলো থাকে সেগুলো যত বেশি অ্যাক্টিভ হবে, যত বেশি সক্রিয় হবে এবং গ্যাসের আদান প্রদানটা তত বেশি হবে। তাহলে আমরা 7 নম্বর পয়েন্টেতে কি লিখছি? ফুসফুসীয় ব্যাপন। তার মানে এইখানেতে আমার ওই যে রক্তজালক, বায়ুথলি, তাদের মধ্যে আদান প্রদানটা বেশি হয়। রক্তজালক যেটা এসছে আমাদের হার্ট থেকে চলে এসছে, সেইখানেতে আমার রক্তের সাথে মিশে ওই জালকের মাধ্যমে আমার অক্সিজেন যে আদান প্রদান সেটা অত্যন্ত বেশিভাবে হয়। আমরা এইখানেতে এর পরের যে পয়েন্টে যাব সেটা হচ্ছে অক্সিজেনের ব্যবহার। আমি তো নিয়ে নিলাম, আমি ধরে নিলাম, তারপর আমার পৃথিবীতে কোনো প্রাণী নেই এই একটা জিনিস স্টোর করে রাখতে পারে, সেটা হচ্ছে অক্সিজেন। কোথাও কারোর কোনো মেকানিজম নেই যে অক্সিজেন স্টোর করে রাখতে পারে। আমরা যদি একবেলা না খেয়ে থাকি, একদিন না খেয়ে থাকি, আমরা নিশ্চিন্ত কোনো অসুবিধা হবে না, শরীর খারাপ হতে পারে কিন্তু আমি রিভাইভ করতে পারবো। কিন্তু 3টে মিনিট যদি আমি অক্সিজেন ছাড়া থাকি, আমার ব্রেনে যদি 3 মিনিটের অক্সিজেন না যায়, আমি কিন্তু ব্রেন ডেথ। এই একটা জিনিস কোথাও কোনো প্রাণী, পৃথিবীর কোনো প্রাণী স্টোর করার কোনো জায়গা নেই। তাহলে অক্সিজেনটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু এই অক্সিজেনের ব্যবহারটা কি করব আমি? ওটুর ব্যবহার। এই অক্সিজেন ব্যবহারটা কে কতটা করতে পারে? নর্মালরা যারা আনট্রেন্ড বা এতে, তারা করতে কি 200 থেকে 300 মিলিলিটার পার মিনিট। আমার দেহের প্রতিটা কাজ করছি, আমার অক্সিজেন দরকার। আমার দেহের প্রতিটা কোষ, আমি এই যে কথা বলছি, এর জন্য আমার অক্সিজেন বা এটিপির মাধ্যমে ক্ষয় হচ্ছে, আমার শক্তি ক্ষয় হচ্ছে। সেরকম প্রতিটা কাজ করাতে আমার অক্সিজেন দরকার। সেইখানেতে যারা আনট্রেন্ড তারা করছে 200 থেকে 300 মিলিলিটার পার মিনিট। আর যারা ট্রেনিং করছে, ট্রেনিং ইন দ্য সেন্স ভিগোরাস ট্রেনিং, কার্ডিওভাস্কুলার ট্রেনিং বা রেসপিরেটরি ট্রেনিং, মানে শ্বসনতন্ত্র বেস ট্রেনিং যারা করছে, তাদের কতটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তাদের যারা ট্রেন্ড হচ্ছে তাদের কতটা জানো? আমি একটা ফিগার লিখছি। Can't imagine? চিন্তা করা যায়, তোমরা বুঝতে পারছো? একটা অক্সিজেন ব্যবহার করছে আনট্রেন্ড 200 থেকে 300 মিলিলিটার 1 মিনিটে। আর যে ট্রেনিং ওই ধরনের রোয়ার, ওই ধরনের নৌকা চালক, ওই ধরনের লং ডিস্টেন্স রানার, ওই ধরনের বাস্কেটবল প্লেয়ার, ফুটবল প্লেয়ার, যারা মিডফিল্ডার খেলছে, তারা করছে এইটা। আমি যদি আজকে তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি, একজন মিডফিল্ডার মেসির কথা যদি বলি, অত্যন্ত বিখ্যাত প্লেয়ার, ফুটবল প্লেয়ার, আমি রোনাল্ডোর কথা যদি বলি, তারা করছে এইটা 200-300 আর কোথায় কত গুণ পার মিনিট। তার মানে একটা যদি গেম হয়, সাপোজ কাউকে ওই একটা মেসি একটা খেলতে এসছে তোমাদের মাঠে, বা ওই ধরনের ছেলে কেউ খেলছে, সে করবে কত পার মিনিটে 4000। আর একজন দুপাক ছুটার পরই হাঁপিয়ে যাবে। কেন না? সে করছে এইটা।
তফাৎটা এইখানেতে। আবার বলছি বারবার করে যে ওই যে 4টে কথা লিখেছি এটা একদিনের ব্যাপার নয়, আজকেতে এসছে, আজকে মনে হচ্ছে এর বাপরে আমাকে একটু কিছু এমন কিছু জিনিসপত্র স্যার দিয়ে দিন যাতে আমি কালকের থেকেই আমি 4000 করতে পারবো। কোথাও নেই, কারুর কাছে কে নেই, কোনো পৃথিবী বিখ্যাত কোচের নেই, কোনো পৃথিবী বিখ্যাত ডাক্তারের নেই, কোনো কারুর নেই এইটাকে তৈরি করে দিতে পারে, তৈরি করতে পারে তোমরা নিজেরা যারা রেগুলার এই খেলাগুলো বা ট্রেনিং করার জন্য আছো, তারা করতে পারবে। এরপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব। 9টা পয়েন্ট তোমাদের বইতে আছে, দেখবে 7টা পয়েন্ট করা আছে। এই 7টা পয়েন্টকে অবশ্যই 7টা পয়েন্ট করতে পারো, কিন্তু আমি ক্লাসেতে 9টা পয়েন্ট কেন করাচ্ছি, তোমাদের যারা যারা ভালোভাবে লিখতে পারবে এই পয়েন্টগুলো লিখবে, তাতে কিন্তু খুব ভালো নাম্বার পাবে। আমাদের বইয়েতে একটুকু এইখানেতে যে দেওয়া আছে, এটা অত্যন্ত অত্যন্ত ভাস্ট জায়গা, এ নিয়ে হাজার হাজার পেপার হচ্ছে, হাজার হাজার রিসার্চ হচ্ছে, কিন্তু তোমাদের সামান্য তোমরা 11-12-এ পড়তে এসছো, 12-এতে তোমাদের অত্যন্ত জিস্ট করে করে দেওয়া আছে। এই 9 নম্বর পয়েন্টে ভাইটাল ক্যাপাসিটি বা এর বাংলা হচ্ছে বায়ু ধারকত্ব বা ভাইটাল ক্যাপাসিটি। এই যে এই জায়গাটা, এই বায়ু ধারকত্ব জায়গাটা, একটা জায়গাতে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ঠিক আছে, দেখে নাও। এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, 2-3টে কথা লিখছি। ভিসি ইজ ইকুয়াল টু টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি, মানে বায়ু ধারকত্ব তার ততই যখন তার টাইডাল ভলিউম এবং তার আইআরভি মানে হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই যে ইআরভি, এবং ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম আইআরভি। প্রথম জায়গাটা যেটা বলতে চাইছি আমি আমার গভীরতম শ্বাস নিলাম, প্রশ্বাস নিলাম, এটা হচ্ছে আইআরভি। আবার আমি গভীরতম নিঃশ্বাস ছাড়লাম, সেটা হচ্ছে ইআরভি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি, বায়ু ধারকত্ব, আমি কতটা বায়ু ধরে রাখতে পারবো আমার ফুসফুসে, সেটা হচ্ছে টাইডাল ভলিউম প্লাস এই দুটো আইআরভি এবং ইআরভি। একটা জায়গাতে দেখা গেছে যে মেলের ভিসি হচ্ছে, সাধারণত দেখা যায় একটা, তোমরা খেয়াল রাখবে যে মেল এবং ফিমেল এটাতেও একটু তফাৎ হয়। মেলদের আছে 4 লিটার আর ফিমেল হচ্ছে এটা একটা তফাৎ আছে। কেন তফাৎ? তফাৎটা হচ্ছে তাদের বডি স্ট্রাকচারের জন্য। সাধারণত দেখা যায় মেয়েরা হাইট কম হয়, একই কমিউনিটির, একই রিলিজিয়নের, একই জায়গার মেয়েদের হাইট কম হয় ছেলেদের তুলনায়, সেই জন্য তাদের বুকের খাঁচাটা বড় হয় না, ছেলেদের থেকে একটু কম, একটু কম হয়, ছোট হয়, সেই জন্য তাদের ভাইটাল ক্যাপাসিটিটা কম। এইখানেতে একটা জায়গাতে তোমাদের এই বলে রাখা দরকার যে যদি আমার টোটাল, আমরা বারবার বলছি যে বায়ু ধারকত্ব কার, এটা বায়ু ধারকত্বটা কার না, ফুসফুসে। আমার ফুসফুসের বায়ু ধারকত্ব, এই যে ফুসফুসের বায়ু ধারকত্ব, এটা একটা খুব মানে ইন্টারেস্টিং জায়গা। আমি বলে দিলাম এইটাই মানে স্যার ভিসি মানে টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি না,
এই যে ফুসফুসের বায়ু ধারকত্ব, এই ভাইটাল ক্যাপাসিটিটা টোটাল আমরা দেখা যায় 70 থেকে 80%। বাদ বাকিটা সবসময় যদি বলি আমি গভীরতম প্রশ্বাস ছেড়ে দিলাম, আমার ফুসফুস কি বায়ু শূন্য হয়ে গেল? আমার অ্যালভিউলায় কি বায়ু শূন্য হয়ে গেল? না, তার আমি ম্যাক্সিমাম ইউজ করতে পারি এতটা, 70 থেকে 80%, তার বাইরে আমি ইউজ করতে পারি না বায়ু ধারকত্ব। একটা মানুষের দেখা গেছে রিসার্চে এর পার্সেন্টেজের বাইরে দেশে করতে পারে না। এরপরেতে সাধারণতভাবে একটা সূত্র আছে এই বায়ু ধারকত্ব নির্ণয়ের, সেটা আমি তোমাদেরকে বলে দিই। এটা একটা ফর্মুলা, বায়ু ধারকত্ব কিভাবে নির্ণয় করা যাবে। সেটা হচ্ছে বায়ু ধারকত্ব মেলদের ক্ষেত্রে 27.63, এটা ফর্মুলা। বয়স গণিত 0.112, ঠিক আছে। এইটা হচ্ছে এর সাথে উচ্চতাই সেন্টিমিটার। আর ফিমেলদের ক্ষেত্রে এটা হচ্ছে 1.78, বয়স 101 মনে হয়, হ্যাঁ 101। একটা মানুষের, এটা একটা ফর্মুলা, স্ট্যান্ডার্ড ফর্মুলা কোনো কিছু বার করার জন্য। মেল বায়ু ধারকত্ব বার করতে গেলে তার এই ফর্মুলাটা 27.63 মাইনাস বয়স গণিত, এটা একটা স্ট্যান্ডার্ড ধ্রুবক, এইগুলো সব রিসার্চ করে করা হয়েছে, এই ফর্মুলাটা বার করা হয়েছে। 27.63 বয়স গণিত, কারো যদি বয়স গণিত 0.112, উচ্চতা তার কত সেন্টিমিটারে কত উচ্চতা, তার হাইট কত, বডি হাইট কত। আবার মেয়েদের ক্ষেত্রে এইটা মাইনাস বয়স, তাকে বয়স দিলে, এবং তার মাইনাস গণিত এত 0.101, এবং তার সেন্টিমিটারে কত উচ্চতা। এইটা হলে তার বায়ু ধারকত্ব বার করা যায়। এখন দেখা যাচ্ছে যে আমরা এবারেতে অত্যন্ত জায়গাতে এসছি, সেটা হচ্ছে যে বায়ু ধারকত্ব নির্ভর করে কার উপরে, কার উপরে। এতক্ষণ ধরে যে কিছু বলা হলো, আমি লাস্টে 9 নম্বর পয়েন্টেতে বায়ু ধারকত্বটা এই কারণে আলোচনা করছি যে আমাদের এই শ্বসনতন্ত্রের জন্য বায়ু ধারকত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা একটা, যেটা আমাদের এই শ্বসনতন্ত্রের তার কতটা সে করতে পারবে, তার কীরকম ট্রেনিংয়ের উপরে নির্ভর করে, তার কি ডেভেলপ হবে সেটার উপরে নির্ভর করছে। কিন্তু বায়ু ধারকত্বটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিসের উপরে এবার বায়ু ধারকত্ব করে? একটি হচ্ছে কি, প্রথম দেখে নাও তোমরা এজ বা বয়স, 2 লিঙ্গ বা সেক্স বা লিঙ্গ, এজ বা বয়স। দেখতে পাচ্ছ এখানেতে আমরা বলেছি বয়স, মেল ফিমেল, এগুলো বলেছি। এরপরেতে আছে তার বডি ওয়েট, দেখা যাচ্ছে এখানে তো উচ্চতা বা হাইট, এইগুলোর উপরে নির্ভর করে। তারপরেতে যেটা হচ্ছে এই বায়ু ধারকত্ব অত্যন্ত জায়গাতে দেহের যে আকৃতি, তোমাদের প্রত্যেকের দেহের একটা আকৃতি আছে, সেই আকৃতির সাথে দেহের আকৃতির সাথে ভ্যারিজাস সমানুপাতিক। আবার দেহের যে সঞ্চালন, আমাদের শ্বসনের যে সঞ্চালন হয়, দেহেতে যে শ্বসন সঞ্চালন হয়, তার সাথেও সমানুপাতিক।
তারপরেতে আছে কি দেহভঙ্গি। দাঁড়িয়ে থাকলে এক ধরনের হবে, সাধারণত শুয়ে থাকলে এক ধরনের ধারণ করতে হবে, শুয়ে থাকলে একটু বেশি আমরা ধারণ করতে পারি, তার মানে শুয়ে থাকলে আমাদের একটু কমে যায়, আমরা দাঁড়িয়ে থাকলে একটু বেশি বায়ু ধারকত্বটা আমাদের বেশি হয়। এরপরে আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ। এটা হচ্ছে দেহভঙ্গি, তারপরে হচ্ছে রোগ। তার মধ্যে আছে আমরা সবাই জানি বিভিন্ন ধরনের আমাদের পালমোনারি ডিজিজ, যেগুলো মানে শ্বাসতন্ত্রের যে সমস্ত রোগ, যেমন টাইফয়েড, টিবি, এই যে কোভিডের জন্য আসছে এইগুলো, বা গয়টার, গলগণ্ড, এই ধরনের যে সমস্ত রোগগুলো, এর জন্য কিন্তু বায়ুধারকত্ব হ্যাম্পার করে। এই যে জায়গাটা, এই বায়ুধারকত্ব দিয়ে তোমাদেরকে এই 7টা পয়েন্টের উপরে কিন্তু এই বায়ুধারকত্বগুলো নির্ভর করে। আমি মুছে দিলাম এটা। এরপরে যে জায়গাটাতে আমি যাব সেটা হচ্ছে আমরা এই বায়ুধারকত্ব মাপার জন্য এখন একটা যন্ত্র আছে, পিকোফ্লোমিটার বলে, সেইটা দিয়ে আমরা মুখের মধ্যে দিলি তাতে একটা আমাদেরকে দিতে হয়, ফু দিতে হয়, দিলে পর একটা তার নজল আছে, সেটা যে কতটা পর্যন্ত যায় সেটাকে বলা হয় বায়ুধারকত্ব, মেজারমেন্ট করা যায়, এটা একটা যন্ত্র ব্যবহার করা হয়। আর একটা কথা হচ্ছে তোমাদেরকে এখানেতে বলি অক্সিজেন ডেট বা অক্সিজেন রিং, O2 বা অক্সিজেন রিং। এই যে অক্সিজেন রিং, আমি কোনো কাজ করার সময়তে, আমি যে কোনো শারীরিক পরিশ্রম করছি, আমার শ্বসনতন্ত্র জাতীয় পরিশ্রম কিছু হচ্ছে, সেখানে তো আমার অক্সিজেন দরকার হচ্ছে। হঠাৎ করে আমি সেই পরিশ্রমটা থামিয়ে দিলাম, অফ করে দিলাম, কিন্তু আমি যে অক্সিজেনটা নিয়েছি সেই অক্সিজেনটা তো আমার দরকার হচ্ছে, সেটা তো আমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার শ্বসনতন্ত্র সেই অক্সিজেন নিয়ে যাচ্ছে। দুম করে আমার কাজটা অফ হয়ে গেছে। আমি ছুটছিলাম, বেশ লং ডিস্টেন্স 400 মিটার ছুটেছি, ছোটার পর সময় আমি নিচ্ছি অক্সিজেন, কিন্তু 400 মিটার কমপ্লিট করার সাথে সাথে আমি তো আমার লাংসকে বা আমার হার্টকে তো বলছি না যে স্টপ ইট, এখনই তুমি বন্ধ করে দাও, সে কিন্তু নিয়ে যাচ্ছে, কিন্তু আমার তখন খরচ হচ্ছে না, আমি কিন্তু ঋণে রাখছি সেই অক্সিজেনটা। এটাকে বলা হচ্ছে অক্সিজেন ডেট বা অক্সিজেন ঋণ। এই অক্সিজেন ঋণটা আমরা খরচ করি কিভাবে, পরবর্তী পর্যায়ে কিভাবে খরচ হয়, অ্যালটাক্সিড আর ল্যাকটাক্সিড। অ্যালটাক্সিড মানে ঠিক জাস্ট নেওয়ার সাথে সাথে যে খরচটা হয়ে যাচ্ছে, নিয়েছি আমি শেষ করেছি, শেষ করার পর আমার তখন একটু একটু করে খরচ হয়ে যাচ্ছে। আর ল্যাকটাক্সিড মানে আর একটু পরে সেটা রয়ে গেল আমার কাছে, পরবর্তী পর্যায়ে খরচ হচ্ছে। এই জায়গাটা অত্যন্ত ইন্টারেস্টিং জায়গা, এবং এইটা তোমরা একটা জায়গাতে খুব পাবে, খুব জায়গা মানে ইন্টারেস্টিং, যে অক্সিজেন ঋণ নিয়ে একজন নয় দুজন, মেয়ারহাফ এবং হিল, এভি হিল 1922 সালে এভি হিল and Meyerhoff এই দুজন ব্রিটিশ বিজ্ঞানী 1922 সালে এই অক্সিজেন ঋণের উপরে কাজ করে এই আমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা অত্যন্ত ইন্টারেস্টিং জায়গা। এই ফিজিক্যাল এডুকেশনে এবং শারীরিক শিক্ষার উপরে প্রথম কাজ করে মানে ফিজিওলজি উপরে কাজ করে পর এই দুজন 1922 সালেতে নোবেল পুরস্কার পান। এইটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে আর এখানের থেকে কতগুলো শর্ট প্রশ্ন আসে, সেই শর্ট প্রশ্নগুলো সম্বন্ধে আমি একটু আলোচনা করে দিয়ে এই জায়গাটা আমি শেষ করব। সেটা হচ্ছে তোমাদের কতগুলো 1-2 নম্বর করে শর্ট প্রশ্ন দেয়। ইউপোনিয়া, ইউপোনিয়া মানে কি? সাধারণ যারা শ্বসন নর্মাল নিচ্ছি সেটাকে আমরা টেকনিক্যালি কথাটা বলি ইউপোনিয়া, একটা
তোমরা এই তিনটে টার্ম মনে রাখবে, ইউপোনিয়া, ট্রাকিপোনিয়া আর ব্র্যাডিপোনিয়া। ইউপোনিয়া মানে হচ্ছে সাধারণ, ব্র্যাডিপোনিয়া মানে হচ্ছে, এই ট্রাকিপোনিয়া মানে হচ্ছে বেশি, আর ব্র্যাডিপোনিয়া মানে হচ্ছে কম। ইউপোনিয়া যাদের শ্বসন হার স্বাভাবিক তাদেরকে বলা হচ্ছে ইউপোনিয়া, যাদের শ্বসন হার বেশি তাদেরকে বলা হচ্ছে ট্যাকিফোনিয়া, আর যাদের শ্বসন হার কম তাদেরকে বলা হচ্ছে ব্র্যাডিপোনিয়া। এই যে জায়গাটা, এটা কিন্তু অত্যন্ত শর্ট প্রশ্ন আসে, সাধারণত 1 নম্বর বা 2 নম্বরের শর্ট প্রশ্ন দেয়। আর এই যে জায়গাটা আজকে আমি পড়ালাম, সেই পড়ানোরটার থেকে সাধারণত 7 নম্বরে প্রশ্ন এসছে, এবং আমাদের যে ম্যাক্সিমাম বড় প্রশ্নের নাম্বারটা হচ্ছে 7 নম্বর। এই 7 নম্বরের মধ্যে তোমাদের হয়তো এর সাথে একটা শর্ট প্রশ্ন দিয়ে এর সাথে 5 নম্বর বা 6 নম্বর করে যোগ করবে। 2021 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসেবে এটা কিন্তু রাখতে পারো। আমি আশা করি তোমরা খুব ভালো লিখবে। আমি 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই 9টা পয়েন্টকে তোমরা যদি গুছিয়ে লিখতে পারো, আমার ধারণা 7এতে তোমরা ভালো নম্বর ক্যারি করবে। সবশেষে একটা কথা বলে দিই, আমরা যে আরভি বা রেসিডুয়াল ভলিউম, বারবার করে বলছি, টাইডাল ভলিউম সব কিছু হয়ে যাওয়ার পরও আমার দেহ বা আমার ফুসফুস কখনোই বায়ুশূন্য হবে না। সেই যে রয়ে গেল বায়ুটা, সেটার নাম হচ্ছে রেসিডুয়াল ভলিউম, আরভি বলি আমরা। এটা মনে রাখবে। এগুলো কিন্তু ট্যাকিপোনিয়া, ইউপোনিয়া, ব্র্যাডিপোনিয়া আর রেসিডুয়াল ভলিউম, হ্যাঁ, বা অবশেষ বায়ু পরিমাণ, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে শর্ট প্রশ্ন হিসাবে। এইগুলো কিন্তু রাখবে। এর পরের চ্যাপ্টারেতে বা এই চ্যাপ্টারেতে আরেকটা মানে পোর্শন আছে, সেটা আমি একটু পরে আবার শুরু করছি। নেক্সট ক্লাসেতে আমরা আবার এই পরের চ্যাপ্টারটা আলোচনা করব। আচ্ছা, তোমাদের এর আগেতে যে ক্লাসটা করেছি, এই আমাদের যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা স্বাস্থ্য ও শারীর শিক্ষা যে ক্লাসটা, সেটাতে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে শারীর শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তির যে দ্বিতীয় অনুচ্ছেদটা, সেটা কিন্তু আমরা এতক্ষণ বায়োলজিক্যাল সায়েন্সে নিয়ে অ্যাপ্লাই করছিলাম। বায়োলজিক্যাল তার যে জায়গাটা ছিল শ্বসনতন্ত্রের ব্যাপার ছিল, এবারেতে কিন্তু আমরা টোটালি অন্য জায়গাতে এসেছি। একটা হিউম্যান, আমরা বারবার বলছি, শারীর শিক্ষা মানে হচ্ছে মানুষের উপরে শিক্ষা। এই হিউম্যানের প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে যেমন তার জীবনবিজ্ঞান ভিত্তিক আলোচনা, জীবনবিজ্ঞান ভিত্তিক যে চিন্তাধারা, সেগুলোকে আমরা ডিল করি। তার সাথে সাথে আরেকটা ডিল করতে হচ্ছে তার মুভমেন্ট, তার গতি। এই গতিবিদ্যার উপরে একটা চ্যাপ্টার আছে তোমাদের অত্যন্ত, তোমরা দেখে থাকবে ক্লাস 11 থেকে 12-এ উঠে গেছো তোমরা। এই 12-এর সময় তোমরা দেখবে গত বছরের কোশ্চেন, মানে এবছর 2020 সালে এই গতিবিদ্যার উপরে একটা প্রশ্ন এসেছিল। তোমরা প্রত্যেকেতে ক্লাস 7-8-এ পড়ে এসছো নিউটনের ল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ল। এই লগুলোর উপরে আমাদের শারীর শিক্ষা নির্ভর করে। কীরকমভাবে নির্ভর করে তোমাদেরকে সামান্য একটু কম ইন্ট্রোডাকশন হিসেবে বলি, তারপরেতে আমি এই জায়গাটায় যাব। নিউটন তোমরা সবাই জানো, গতির সূত্রগুলো আমি আর ব্যাখ্যা করছি না। এই নিউটনের সূত্রগুলোকে এখানে অ্যাপ্লাই করে আমরা একটা বিশাল শারীর শিক্ষার একটা জায়গা তৈরি হয়ে গেছে, একটা আলাদা ট্রেন তৈরি হয়ে গেছে, একটা আলাদা সাবজেক্ট তৈরি হয়ে গেছে। সেই সাবজেক্টটার নাম হচ্ছে কিনসিওলজি বা বায়োমেকানিক্স অ্যান্ড কিনসিওলজি বা কাইন্সোলজি। কাইন মানে গতি। এই গতিকে নিয়ে যে জায়গাটা, তাকে বলা হচ্ছে কাইন্সোলজি। এই গতি অ্যাপ্লাইড অন হিউম্যান, মানুষের উপরে যে গতি, সেই গতিটাকে নির্ভর করা হয়। সেই গতি দিয়ে আমাদের কাজটা করা হয়, গতিগুলোকে অ্যানালিসিস করে কাজটা করা হয়। তোমাদেরকে অ্যাজ ফর এক্সাম্পল বলি, খুব ইন্টারেস্টিং জায়গা। ধরো তোমরা দেখছো যে বিরাট কোহলি ব্যাটিং করছে, বিরাট কোহলিকে যে বল করছে, সে ব্যাট আসার আগেতে দম করে মারছে, দেখছে 6 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। কেন? বিরাট কোহলিকে ট্রেন করা হয়েছে যে এই বোলারটা, সাপোজ ধরো বিরাট কোহলি IPL-এ খেলছে, তার এগেইনস্টে বল করছে বুমরার বলটা আসতে গেলে, বুমরার বলটাকে মারতে গেলে, সে দেখেছে বুমরা যদি তার 6টা বল করে কি 10টা বল করে কি 100টা বল করে, সে 100টা বলের মধ্যে তার এত% বল হচ্ছে অপশন, এত% বল হচ্ছে ইনকাটার, এত% বল হচ্ছে গুগলি,
সে দেখে নিয়েছে সে এইরকম অ্যাকশন হলে হাতটা যদি এইখান থেকে ছাড়ছে না এইখান থেকে বলটা ছাড়ছে, সেইটা দেখে নিয়ে বিরাট কোহলি কিন্তু ব্যাটটাকে সে অটোমেটিক্যালি চালিয়ে দিচ্ছে। এই যে জায়গাটা, তার বলটা এইখান থেকে ছাড়লে সুবিধা কি হচ্ছে, তার বলটা ওপর থেকে ছাড়লে কি হচ্ছে, কি হবে, ইনসুইং হবে না আউটসুইং হবে, গুগলি হবে না ইয়র্কার হবে না বাউন্সার হবে, সেগুলো কিন্তু অ্যাপ্লাই দেখে বলা যাচ্ছে। তার প্রতিটা অ্যাকশনকে ভিডিওগ্রাফি করে অ্যানালিসিস করা হচ্ছে। এটার নাম হচ্ছে কাইন্সোলজি। ধরো আবার একটা উদাহরণ দিই তোমাদেরকে। একটা গোলকিপার পেনাল্টি শুট হচ্ছে, বিশাল ভালো খেলা, সে গোলকিপার সেভ করে দিলে টিম জিতে যাবে। বলটা মারলো, সাপোজ তুমি ধরো মনে করো আমাদের এখানের থেকে এসব বাইচুং ভুটিয়া বলটা পেনাল্টি কিক করতে এসছে, কিক করেছে, গোলকিপার চোখ মুজে ঝাঁপিয়েছে বাঁ দিকে, বল সেভ, টিম উইন। কেন ঝাঁপালো সে বাঁ দিকে? তার কোচ, তার বায়োমেকানিক্স, তার অ্যানালিসিস তাকে বলে দিয়েছে বাইচুং যদি বল মারে, বাইচুং যদি গোল পেনাল্টি শুট করতে আসে, সে 100টা শুটের মধ্যে 80টা বল মারে বাঁ দিকে, আর 20টা বল মেরেছে সে ডান দিকে। তার মানে তার প্রবাবিলিটিটা বেশি বাঁ দিকে মারার। তুমি চোখ মুজে, ও যখন বাঁ দিকে মারবে ওর বাঁ দিকে তুমি তোমার ডান দিকে ঝাঁপাবে। এইটা হচ্ছে কাইন্সোলজিক্যাল অ্যানালিসিস। প্রত্যেকটা ভালো ভালো যারা স্পোর্টস সায়েন্স বুঝে, যে সমস্ত দেশগুলো এগিয়ে গেছে, জার্মান, আমেরিকা থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া, এরকম এরা কিন্তু এই জায়গাটাকে, এই কাইন্সোলজি, এই বায়োমেকানিক্সের জায়গাটাকে অত্যন্ত বেশিভাবে দেখেছে। যাই হোক, আমাদের 2020-তে যে নিউটনের ফার্স্ট ল, তার উপরে আমাদের পরীক্ষায় এসেছিল। আমাদের এত জানার দরকার নেই, আমাদের সিলেবাসে যেটুকু আছে, তোমাদের ইন্টারেস্টের জন্য আমি বললাম এই কথাটুকু। আমরা গতি ও তার প্রকারভেদ, গতিকে আমরা যদি দেখা যায় এই জায়গাটাকে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে পড়বো। আমরা প্রথমেতেই আসবো বলবিজ্ঞান। এই বলবিজ্ঞান বা মেকানিক্স, এই মেকানিক্স থেকে আমরা এসছি বায়োমেকানিক্স, এই মেকানিক্স থেকে এসছি কাইন্সোলজি। যাই হোক, এই বলবিজ্ঞান বা মেকানিক্সকে দুভাগে ভাগ করা যায়, গতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান, ডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিক্স। এই ডাইনামিক্স বা গতিবিজ্ঞান, আমরা গতি নিয়ে কাজ করছি, স্থিতিকে রেখে দিয়েছি। ফিজিক্সের জায়গা অনেক বড় বড় নমস্য ব্যক্তিরা আছেন, তারা দেখবেন গতিবিজ্ঞান। এই গতিবিজ্ঞানের মধ্যে আবার দুটো আছে, স্থিতিবিজ্ঞান আর চলবিজ্ঞান। চলবিজ্ঞানটা এফেক্ট অন এ বডি, হিউম্যান বডির উপরে এই চলবিজ্ঞান কাজ করে। আর স্থিতিবিজ্ঞান হচ্ছে অবজেক্টের উপরে কাজ করে। আমরা যাকে বলি স্থিতিবিজ্ঞান কাইনেটিক্স, আর এটা হচ্ছে কাইনেটিক্স আর কাইনেমেটিক্স। এই দুটো জায়গাতে আমি ভাগটা তোমাদেরকে দেখালাম। এরপরেতে আছে নিউটনের গতি। গতিটা হচ্ছে 3 রকমের। কি কি? চলন, ঘূর্ণন আর মিশ্র গতি। তোমরা ক্লাস 7-8-এ পড়ে এসছো। চলন মানে কি? সোজা সরল রেখা, চলে যাবে, শুরু করেছে শেষ করবে। ঘূর্ণন মানে কি? একটা জায়গা অক্ষের চারিদিকে ঘুরবে, লাট্টু ঘুরতে পারে, একটা ঢিল বেঁধে আমরা ঘুরাতে পারি। আর মিশ্র গতি কি? দুটোই একসাথে, চলনও হবে আর ঘূর্ণনও হবে। কিরকম? একটা মোটর গাড়ি চলছে, মোটরসাইকেল চলছে, এগুলোকে আমরা বলি 3 ধরনের গতি হয়। আমি এবারেতে পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে নিউটনের 3টে ল। আর তোমরা খুব ভালোভাবে জানো। ফার্স্ট ল, আমি ফার্স্ট লতে বেশি আলোচনা করবো না, কিন্তু সিলেবাসে আছে বলে একটু তোমাদেরকে দিতে পারি। তোমাদের 2-1টা শর্ট প্রশ্ন আসতেও পারে। এবছর ফার্স্ট ল সম্বন্ধে 7 নম্বরে বড় প্রশ্ন এসে গেছিলো 2020-তে। এই যে প্রথম যে ল, সেই প্রথম লতে দুটো জিনিস দেওয়া যায়। প্রথম লটা তোমরা জানো, বাইরে হইতে প্রযুক্ত বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে সেই যদি ক্রিয়া করে তাহলে সে কিন্তু একদম স্থির থাকবে, যদি ক্রিয়া না করে স্থির থাকবে, যদি ক্রিয়া করে সে সোজা সরল রেখায় একভাবে যাবে। তার বাইরের থেকে যদি কোনো কিছু তার উপরে ইম্প্যাক্ট না হয়, সে কিন্তু তার অবস্থার পরিবর্তন করবে না। তাহলে একটা বল আমি গড়িয়ে দিলাম, কিছুক্ষণ পর দেখবে বলটা এরপর থেমে গেল। কেন থেমে যায়? দুটো ক্রিয়া করে, এক হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স আর এক হচ্ছে ঘর্ষণ, ঘাসের সাথে ঘর্ষণ। এই যে জায়গাটা, এইগুলোকে এই নিউটনের ফার্স্ট ল থেকে আমরা পাচ্ছি কি? বলের সংজ্ঞা আর বস্তুর জাড্য। জাড্যর মধ্যে দুটো, স্থিতি আর গতি জাড্য। হ্যাঁ,
এই স্থিতিজাড্যর মধ্যে ধরো তোমরা খুব ভালোভাবে জানো আমি স্থির হয়ে আছি স্থিতিজাড্য। আর গতিজাড্যতে কি আছে, ধরো আমি এখানে একটা দাঁড়িয়ে আছি, এসে পরে আমাকে জাম্প করতে হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি জাম্প করি, আমি যে পরিমাণ ডিস্টেন্স গেইন করব, যে পরিমাণ ডিস্টেন্স আমি যেতে পারবো, আমি একটা যদি ছুটে এসে জাম্প করি গতিজাড্য, আমার যদি ইনার্সিয়াটা ভাঙি আমি, তাহলে কিন্তু আমি জাম্পটা আবার বেশি করবে। এটাকে রানিং বট জাম্পের ক্ষেত্রে তোমরা দেখেছো। আর এরপরেতে আমরা আছি সেকেন্ড ল। সেকেন্ড লটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবছর। সেই ইম্পর্টেন্ট লটা হচ্ছে আমরা বলের পরিমাপ করি। কিভাবে বলের পরিমাপ করি তোমরা খুব ভালোভাবে দেখেছো। P = mf, ক্লাস 9-এ করে এসছো। P = mf এর জায়গাটা, এটাকে আমি আর বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না। শুধুমাত্র আমি একটা কথা বলছি যে যদি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিন্তু বস্তুর সাথে সমানুপাতিক হবে বলে। আর এরপরেতে আরেকটা জায়গাতে আমি আসবো, সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত বা ইম্পালস অফ দ্য ফোর্স। এই যে বলের ঘাত, এই বলের ঘাতটা হচ্ছে কি, যদি একটা বল p সময় ধরে কাজ করছে, P একটা বল t সময় ধরে কাজ করছে, এই বল যদি p বল t সময় ধরে কাজ করলে তাহলে তার কাজটা কি হলো, p গুণ t। এই pt বা এই যে বলটা, এইটাকে আমরা যখন নিউটনের সেকেন্ড লতে আসবো তখন দেখা যাবে যে তার বলটা যখন কাজ করছে তার পরিবর্তনের হারটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এই যে জায়গাটা, এটা কিন্তু আমি খুব ভালোভাবে তোমরা দেখে নেবে। P = mf এর যে প্রমাণটা আছে সেখানেতে এই জায়গাটা ফেললেই কিন্তু আমরা পাবো। সাপোজ ধরো m একটা ভর, একটা বস্তুর m ভর, সে প্রথমেতে আছে তার ভেলোসিটি নিয়ে, তার u এই জায়গাতে সে দাঁড়িয়ে আছে। t সময় পর সে এলো v এর জায়গাতে, তাহলে তার গতিবেগ কি হলো, mv - mu/t। আমি যদি এখানে থেকে নিই mটা কমন নিই, v - u/t, এটাকে যদি আমি k ধ্রুবক দিয়ে ডিনোট করি তাহলে আমাদের আলটিমেট গতিবেগটা কি আছে, অন্তিম গতিবেগ, অন্তিম জায়গা অবস্থান মাইনাস ইনিশিয়াল অবস্থান, সময়ের মাধ্যমে সময় দ্বারা ভাগ করে তাকে আমরা k ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা ডিনোট করতে পারি। এটা অত্যন্ত ইজি জায়গা। তোমাদের কাছে যখন আমি P = mf এর প্রমাণটা করাবো তখন এটাকে আরো ডিটেলস আলোচনা করে দেবো। এরপরে আসছে সেটা হচ্ছে সেকেন্ড ল থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বলের ঘাত। ওই যে আমি কিছু সময় ধরে একটা বল কোনো বস্তুর উপর ক্রিয়া করছে তাকে বলা হচ্ছে বলের ঘাত। আর ঠিক উল্টো দিক থেকে যদি আমি বলি ঘাত বল, ঘাত বলটা হচ্ছে কি, কোনো একটা কম পরিমাণ বলের উপরে একটা বেশি পরিমাণ বল এসে যখন ধাক্কা করছে, সেই যে ধাক্কার যে জায়গাটা, সেই মুহূর্তটাকে বলা হচ্ছে ঘাত বল। কি, ধরো সাপোজ একটা ফুটবল নামানো আছে, সেই ফুটবলে এসে আমি সজোরে এসে কিক করলাম, এটা হচ্ছে ঘাত বল। যে মুহূর্তে ফুটবলের সাথে আমার পায়ের টাচ হলো, এটাকে বলা হচ্ছে ঘাত বল। এই গেল সেকেন্ড ল, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে থার্ড ল। থার্ড লতে আমরা খুব ভালোভাবে জানি যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। আমরা সবসময়তেই দেখে রেখেছি যে প্রত্যেকেই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমরা সবসময়তেই জানি যে বলটা ক্রিকেটের বল আসছে, আমি দুম করে মারছি, তার জন্যই বলটা এগিয়ে যাচ্ছে, আমার ব্যাটটা পিছিয়ে দিয়ে আসছে। আমি যখন এই যে মাটিতে পা দিচ্ছি তার ফলেতে আমি বাউন্স পাচ্ছি এবং আমি এগিয়ে যেতে পারছি। এটাকে বলা হচ্ছে নিউটনের থার্ড ল ইউজ করে আমরা যে কোনো জায়গাতে একটা বল ড্রপ পড়ছে, সে সাথে সাথে আবার বাউন্স করে আমার হাতে চলে আসছে, মানে নিউটনের থার্ড ল অ্যাপ্লাই করছে। এই যে জায়গাটা, এগুলোকে নিউটনের সেকেন্ড ল এবং নিউটনের থার্ড ল অ্যাপ্লাই করে কতভাবে আমাদের ফিজিক্যাল এডুকেশনে বা খেলাধুলোর ক্ষেত্রে বা শারীরশিক্ষার ক্ষেত্রে কাজে লাগে, সেটাকে আমাদের আলোচনার জায়গা। আমরা এর পরবর্তী পর্যায়েতে আরও ডিটেলসেতে এইটা নিয়ে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আমরা আশা করব আমাদের বাঁকুড়া জেলা
আবার উচ্চ মাধ্যমিক সাথে সাথে মাধ্যমিকেতে ভালোভাবে পজিশন করবে এবং ভালো রেজাল্ট করবে। আমি তোমাদের শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি।